গাজীপুরে রান্নার সময় গ্যাস বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু। বার্ন ইনস্টিটিউটে ভর্তি 5 জনের মধ্যে 3 জন আশঙ্কাজনক। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোয় জড়িত 2 জন শনাক্ত। নতুন ভিডিও পাওয়ার কথা জানালো ট্রাইব্যুনালের তদন্ত দল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। গাজীপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সীমা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকালে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয় তার। চিকিৎসাধীন আছেন আরও 4 জন। এর মধ্যে গৃহিণী তাসলিমার 95% ও 10 বছরের শিশু তানজিলার শরীরের 90% দগ্ধ। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বজনহারাদের শোক ও বিলাপ। গাজীপুরের বাসন থানার মোগলখাল এলাকায় রোববার সন্ধ্যায় রান্না করার সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে ঘটে বিস্ফোরণ। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুড়ে যায় শিশুসহ 5 জনের শরীর। সিলিন্ডারটা বাস্ট হওয়ার পরে এরা চিলে পড়ে গেছে, আগুনের একটা হয়েছে ওই টাইমটাই ধরছে আর কি, এরা জানা যাচ্ছে। ওই এক জায়গায় রান্না হইতে গিয়ে ওইখানে ব্লাস্ট হওয়ার পরে আশেপাশে যারা আসছিল তারা বাঁচাইতে গেছে বা দৌড়াদৌড়ি করছে, ওই সময়ে এভাবে তারা আহত হয়েছে। দগ্ধদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে রাত 10:30টার দিকে নেওয়া হয় ঢাকার বার্ন ইনস্টিটিউটে। এর মধ্যে 90% দগ্ধ সীমার মৃত্যু হয় সোমবার সকালে। চিকিৎসাধীন আরও 2 জনের শরীরে 90% বেশি পুড়ে যাওয়ায় তাদের নিয়ে শঙ্কিত চিকিৎসকরা। 5 জন রোগীকে আমরা রিসিভ করি। এর মধ্যে 2 জনের 95%, 1 জনের 90%, আর বাচ্চা যে শিশুটি যে আছে তার হচ্ছে 28%, আর একজনের 32%। তো আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাদেরকে সকলকেই আমরা এসডিইউতে শিফট করেছি। তো সবার শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে আশঙ্কাজনক অবস্থায়। দগ্ধদের মধ্যে 2 শিশু, 10 বছরের তানজিলা ও 1.5 বছরের আয়ান। তাদের অবস্থাও আশঙ্কাজনক। 10% বার্ন হলেই আমরা বাচ্চাদেরকে হাসপাতালে ভর্তি দিই। সেক্ষেত্রে যখন সেটা 15, 20, 25, এই বাচ্চাটার ক্ষেত্রে 28%। ওর জন্য এটা একটা বিরাট বার্ডেন, কারণ ওর তো বডি সারফেস এরিয়া কম। ওর যে পরিমাণ লস হবে সেটা কাভার করাটা ওর জন্য টাফ হয়ে যাবে। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। গ্যাস বা সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের ক্ষেত্রে সুস্থতার সম্ভাবনা থাকে কম। তাই এ ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। জনসচেতনতার যে জায়গাটা আছে, যারা ইউজার তার যে এন্ড সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার সাথে এই সমস্ত জিনিস ব্যবহার করবার জন্য যাদের সেফটি দেওয়ার কথা তাদের বিষয়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই 2টা জায়গা যদি আমরা ফোকাস করি, সচেতন করতে পারি, তাহলে আমরা প্রতি বছর অসংখ্য আনডিজায়ারেবল ডেথ, আমরা চাই না এমন মৃত্যু এবং এমন কষ্টদায়ক জীবনযাপন করার হাত থেকে আমরা কিন্তু বহু মানুষকে বাঁচাতে পারি। এদিকে শিশু আয়ানের শরীরের 28%ই পুড়ে গেছে। বাচ্চাদের ক্ষেত্রে 10%-এর বেশি দগ্ধ হলে দেখা দেয় নানা জটিলতা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাত 3টায় দেশে পৌঁছান তিনি। রবিবার বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে ইতালির রোম ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন। শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে যান। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে শনিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় 2 নেতা, কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকাড। এছাড়া ওই দিন ডক্টর ইউনূসের সঙ্গে রোমে তার হোটেলে সাক্ষাৎ করেন ইউরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং লাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন তারা। বাংলাদেশের পরিস্থিতি দেখে জনগণ অন্তর্বর্তী সরকারকে এখনো তাদের জন্য
ভালো সমাধান বলে মনে করছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আল জাজিরায় বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। এছাড়াও নানা ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে তিনি জানান, আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করছে সরকার। এ সময় বিগত দিনের অনিয়ম দুর্নীতি দূর করে দেশে অর্থবহ সংস্কার এবং এ যাবৎকালের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়া সাবেক সরকারের দুর্নীতি সহ নানা বিষয় নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, এবছরের প্রথমার্ধে মিয়ানমারের রাখাইনে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ। এজন্য রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে বাংলাদেশের কাছে করিডোর দেওয়ার অনুরোধ করে জাতিসংঘ। অভ্যন্তরীণ সংঘাতে কিন্তু আমরা জড়িয়ে পড়ার ব্যাপারটা হলো পরে, কিন্তু আমরা তো মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট। যে শর্তাবলী আছে সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করব, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। অন্তর্বর্তী সরকারের অধীনেই সংস্কার বাস্তবায়ন চায় গণ অধিকার পরিষদ। সেই সাথে চলমান সংস্কারে ব্যক্তি, দল ও গোষ্ঠীর চেয়ে দেশকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের সভাপতি নুরুল হক নূর। সকাল 10টায় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এই আহ্বান জানায় দলটি। বৈঠকে গণ অধিকার পরিষদের 9 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নুরুল হক নূর। বৈঠকের শুরুতে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, চর্চা, অঙ্গীকার ও ঐক্যের মধ্য দিয়ে সংস্কারের আলোচনা শেষ করে সমঝোতার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করাই কমিশনের কাজ। তিনি জানান, মোট 39টি রাজনৈতিক দলের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাব এসেছে। এ পর্যন্ত 19টি দলের সাথে আলোচনা শেষ হয়েছে। কমিশনের সঙ্গে 166টি প্রস্তাবের বাইরেও সামগ্রিক বিষয়ে আলোচনা হবে, জানান আলী রিয়াজ। কেবলমাত্র কাগজে আমরা কি লিখছি তা নয়, চর্চার মধ্য দিয়ে, অঙ্গীকারের মধ্য দিয়ে, প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমাদেরকে এই কাজে অগ্রসর হতে হবে। প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটি আহ্বান থাকবে, যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি স্থলবন্দর পর্যন্ত চালুর দাবিতে লালমনিরহাট বুড়িমারি রেলপথ ও সড়কের বিভিন্ন স্থানে অবরোধ চলছে এবং এর ফলে যানজটে ভোগান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে লালমনিরহাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ রহমান, কিছুক্ষণ আগেও আপনার সাথে কথা হচ্ছিল, সেখানে আপনি বলছেন যে 8ম দিনের মতো অবরোধ চলছে, কিন্তু এখন পর্যন্ত এই সংকট সমাধানে কোনো পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ চোখে পড়েনি। সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? অনেক ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন যে 8ম দিনের মতো কিন্তু বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি রেল স্টেশন থেকে সরাসরি ঢাকা চলার দাবিতে কিন্তু স্থানীয়রা বুড়িমারি মহাসড়ক, বুড়িমারি লালমনিরহাট যে মহাসড়ক আছে সেটি অবরোধ করে আছেন। আমরা এখানে দেখেছি যে বিভিন্ন পয়েন্টে স্থানীয় মানুষ উত্তাল হয়ে উঠেছে। তাদের একটাই দাবি যে আগামী দিন থেকে এই রুটে বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট বুড়িমারি রেল স্টেশন থেকে ঢাকা চলাচল করতে হবে, অন্যথায় তারা এই অবরোধ তুলবে না। আমরা এসে সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা সকলেই কিন্তু তাদের দৈনন্দিন কাজকর্ম ফেলে কিন্তু তারা অবরোধ করে আছে। তাদের একটাই দাবি, তারা বলছেন যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ এই ট্রেন বুড়িমারি রেল স্টেশন থেকে এটা চালু করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রেল অবরোধ করে রাখবে। আমরা কথা বলেছি সাধারণ মানুষের সাথে, তারা বলছেন যে দুর্ভোগ কিছুটা হলেও তাদের দাবি যে বুড়িমারি রেলওয়ে স্টেশন থেকে এটি চালু করতে হবে, অন্যথায় তারা এই অবরোধ ধরে যাবেন না, তারা ঘর থেকে এখানে চলে আসবেন। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। মাহফুজ রহমান, ধন্যবাদ আপনাকে। পূর্ব নির্ধারিত 2026 সালের নভেম্বরেই এলডিসি থেকে উত্তরণ হবে বাংলাদেশের। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে রপ্তানি বাজার নিয়ে শঙ্কায় পোশাক শিল্প মালিকরা।
তাদের দাবি, বিকল্প প্রণোদনা কাঠামো না দিলে অস্তিত্ব সংকটে পড়বেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতার জন্য বিদ্যুৎ, জ্বালানির দাম সহনীয় রাখা সহ সরকারি সেবা সহজ করা জরুরি। বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় শুল্কমুক্ত সুবিধায় বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ভারত সহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে। তবে এলডিসি থেকে উত্তরণের পর এ সুবিধা বন্ধ হয়ে যাবে। নীতি নির্ধারকরা মনে করেন ৩ বছর আগে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার রোডম্যাপ পেলেও ব্যবসায়ীরা যথেষ্ট প্রস্তুতি নেয়নি। 29 পর্যন্ত আমাদের বেনিফিটস মোটামুটি সবই বহাল থাকবে, ইনক্লুডিং ইবিএ যেটা ইউরোপিয়ান ইউনিয়ন দেয়, সেটা বহাল থাকবে। আমি বিশ্বাস করি যে আমাদের ব্যবসায়ীরা ওই 3 বছরই ব্যবহার করবে না। ব্যবসায়ীরা বলছেন, অনেক মধ্যম আয়ের দেশ তাদের শিল্পের জন্য বিকল্প প্রণোদনা দিচ্ছে। শ্রমিকের মজুরি, মূলধনী যন্ত্রপাতি, জমি কেনায় নগদ সহায়তা দিচ্ছে কোনো দেশ। তাই এলডিসি থেকে উত্তরণে রপ্তানি খাতে বিভিন্ন সুবিধা তুলে নেয়ার বিপক্ষে শিল্প সংশ্লিষ্টরা। যে সমস্ত দেশ এলডিসি গ্র্যাজুয়েশন করেছে বা WTO এগ্রিমেন্ট ফলো করেই তারা চলছে, তারা কিন্তু 13 বছর গ্র্যাজুয়েশনের পরেও তাদের ফেসিলিটিগুলো কিন্তু তাদের ইন্ডাস্ট্রিকে দিচ্ছে সাপোর্ট হিসেবে। সো ইফ দে আর ডুইং, ওয়াই ডোন্ট উই ডু দ্যাট? আমাদের IMF বা WTOর এত জুজুর ভয়ে আমরা কম্পিত হওয়ার দরকার নাই তো, আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করতে হবে। দেশের পোশাক রপ্তানির অর্ধেকের বেশি যায় ইউরোপের দেশগুলোতে। বাজারটিতে প্রতিযোগী দেশ ভিয়েতনাম FTA সুবিধা পাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, বিভিন্ন দেশের বাজারে এমন সুবিধা পেতে তৎপর হতে হবে, অন্যথায় বছরে $8 বিলিয়ন পর্যন্ত রপ্তানি কমতে পারে। স্বল্পোন্নত দেশে কমপ্লায়েন্সগুলো হয়তো মানার বাধ্যবাধকতা থাকবে, কিন্তু অভ্যন্তরীণ পর্যায়ে যাতে সরকার গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে পারে, জ্বালানির মূল্য যাতে আর না বৃদ্ধি হয়, বরঞ্চ জ্বালানির মূল্য কমানোর সুযোগ রয়েছে আমাদের দৃষ্টিতে, এমনকি বিদ্যুতের মূল্য আসলে সাশ্রয় করার সুযোগ রয়েছে। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি পণ্য ও বাজারে বহুমুখীকরণে জোর দিচ্ছেন পর্যবেক্ষকরা। তাদের মতে, উচ্চ মূল্যের পণ্য উৎপাদনে বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তিও গুরুত্বপূর্ণ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত কয়েক মাস ধরে রেমিট্যান্স ও রপ্তানিতে বড় প্রবৃদ্ধি এবং আমদানি বিল পরিশোধের চাপ কমাসহ নানা কারণে টাকার বিপরীতে ডলারের দাম কমছে। সামনের দিনে দাম আরও কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার রেমিট্যান্সের ডলার কিনতে ব্যাংকগুলোকে 122 টাকা 50 পয়সা থেকে 60 পয়সা পর্যন্ত দিতে হয়েছে। অথচ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেও ব্যাংকগুলোকে 123 টাকা থেকে 123 টাকা 20 পয়সা পর্যন্ত দিতে হতো। অর্থাৎ 2 সপ্তাহের ব্যবধানে ডলারের দাম কমেছে 50 থেকে 70 পয়সা। ব্যাংকের কর্মকর্তারা পূর্বাভাস দিয়েছেন, সামনের দিনগুলোতে ডলারের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। বলেন, আগামী কয়েক মাসে ডলারের চাহিদা বাড়ার বড় ধরনের কোনো সম্ভাবনা নেই, কারণ বেশিরভাগ বিনিয়োগকারী নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেয়ার জন্য আগামী নির্বাচনের অপেক্ষা করছেন। ফলে বিনিয়োগ সংক্রান্ত আমদানি বাড়বে না। জুলাই আন্দোলনে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর আগে যারা গুলি করে হত্যা করেছে তাদের 2 জন শনাক্ত হয়েছে। এ সংক্রান্ত নতুন একটি ভিডিও ক্লিপে এই প্রমাণ পাওয়া গেছে বলে সকালে এক ব্রিফিংয়ে জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। এর আগে মামলার শুনানিতে প্রসিকিউশন আদালতকে জানায়, মরদেহ পোড়ানোর ঘটনায় নতুন এই ভিডিও ক্লিপ যাচাই বাছাইয়ের জন্য সময় প্রয়োজন। এজন্য তদন্ত প্রতিবেদন দাখিলে আরও 1 মাস সময় বাড়িয়ে 25 মে নতুন দিন নির্ধারণ করেছে আদালত। এই মামলায় গ্রেপ্তার 6 পুলিশ কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া মানবতা বিরোধী অপরাধের অন্য 3 মামলায় হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান সহ মোট 13 জনকে। প্রসিকিউশন জানায়, মরদেহ পোড়ানোর মামলাটির তদন্ত প্রতিবেদন প্রায় শেষ পর্যায়ে থাকলেও তা দাখিল করতে এখন আরও কিছুদিন সময় লাগবে। বিষয় ছিল যে হত্যা করা তো হয়েছে না, হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে, একজন জীবিত ছিলেন, তাকে পোড়ানো হয়েছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি, এটা আমরা এখন যাচাই বাছাই করছি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, এই যে আলোচিত যে মামলাটি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছিল তদন্ত প্রতিবেদন, সেখানে নতুন একটি ভিডিও ক্লিপের কথা বলা হচ্ছে, বিষয়ে ব্রিফও করা হয়েছে, আপনি সেখানে সরাসরি ছিলেন, বিস্তারিত জানাবেন।
দেখুন, এই বিষয়টি নিয়ে একটু খোঁজ খবর নিচ্ছিলাম, যদিও এগুলো তদন্তের কারণে বিস্তারিত প্রসিকিউশন থেকে বা প্রসিকিউটররা তারা এভাবে ডিসক্লোজ করেন না। তারপর আমরা যে তথ্য যতটুকু পেয়েছি, মূলত এই ভিডিও ক্লিপটিতে সরাসরি দেখা যাচ্ছে অন্তত দুজনকে, যারা ওই যে 6 মরদেহ তার ভিতরে যারা অন্তত দুজন যারা গুলি করে তার আগে ওই 6 ব্যক্তির কয়েকজনকে গুলি করে হত্যা করেছেন, এরকম 2 জনকে শনাক্ত করা গেছে। এখন এই ভিডিও ক্লিপটি একেবারেই তদন্তের শেষের দিকে প্রসিকিউশনের হাতে এসছে, তেমনটাই কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, এবং যার কারণে এই পুরো ভিডিওটির ভিত্তি করেই সামনের এই তদন্ত প্রক্রিয়াটি আরেকটু নতুন করে তারা করতে চান, কারণ এটি একটা বড় প্রমাণ। এর আগের সংবাদে যেমনটা বলছিলাম যে মানবতা বিরোধী অপরাধের সবচেয়ে দালিলিক প্রমাণগুলোর মধ্যে অন্তত এই আশুলিয়ার ঘটনায় তার মধ্যে এটি একটি লাশ কিভাবে পোড়ানো হয়েছে, অথবা লাশে আগুন জ্বলছে সেটি আমরা দেখেছি, কিন্তু এই যে তার আগে তাদেরকে গুলি করে হত্যা করা তেমনটিও কিন্তু শনাক্ত করা গেছে। একই সাথে যারা প্রত্যক্ষদর্শী সেরকম সাক্ষীদেরও কিন্তু খোঁজ পাওয়া গেছে, কিন্তু তারা অনেক সময় এই বিষয়গুলো অবশ্যই গোপন রাখা হয়, কারণ সাক্ষীদের নিরাপত্তার একটি বিষয় আছে। এখন এই পুরো বিষয়গুলোই কিন্তু এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে আসবে। এবং আরেকটি বিষয় দেখুন, এখানে আজকে যেই পুলিশ কর্মকর্তা মোট 13 জনকে আনা হয়েছে, তো তার মধ্যে 5-6 জন ছিলেন যারা শুধুমাত্র এই আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায়, সেখানে সাবেক এসপি, পরবর্তীতে এসপি হয়েছিলেন আব্দুল্লাহ আল কাফি রয়েছেন, ওই সার্কেলের যিনি সহকারী পুলিশ সুপার ছিলেন তিনি ছিলেন, ওসি ছিলেন, এসআই ছিলেন, কনস্টেবল ছিলেন, এরা এই মামলার জন্য এখানে এসেছেন। কিন্তু জানতে চাই আপনার কাছে যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার অগ্রগতি কতটুকু, এ বিষয়ে আজ একটি বৈঠক হয়েছে বলে জানা গেছে, সেখানে কি ধরনের আলোচনা হয়েছে? সেগুলো যুক্ত হবে। দেখুন, প্রসিকিউশনে আজকে মূলত এই মামলাগুলো শুনানি শেষে একটা দীর্ঘ বৈঠক হয়, এবং এই বৈঠকে জানেন যে সবচেয়ে বড় প্রশ্ন, এবং এগুলো ঘুরে ফিরে সব জায়গায় আসছে, এবং সরকারের বিভিন্ন জনকেই কিন্তু এই বিষয়ে নানান সময় প্রশ্নের মুখোমুখি পড়তে হয়। প্রসিকিউশনকেও আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি যে শেখ হাসিনার মামলাটির অগ্রগতি কোন পর্যায়ে। দেখুন, শেখ হাসিনার মামলার তদন্ত প্রক্রিয়া শেষের দিকে, তেমনটি এর আগেই কিন্তু চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, এবং আজকে আমরা যতটুকু খবর পেয়েছি যে আজকে যে বৈঠক, সেখানে একরকম প্রসিকিউটরদের নিয়ে যে বৈঠকটি হয়েছে, সেখানে চিফ প্রসিকিউটর সহ অন্য প্রসিকিউটরদের এক ধরনের সিদ্ধান্ত নিয়েছেন যে এই তদন্তটি, অর্থাৎ তদন্তটি শেষ করবে তদন্ত দল, সেটি যেন আগামী 15ই মের মধ্যে এই তদন্ত প্রক্রিয়াটি শেষ করা যায়, কারণ এর পরবর্তীতেই তারা চান যে মে মাসের শেষের দিকে, অর্থাৎ মে মাসের মধ্যেই তদন্ত প্রক্রিয়া তাদের শেষে, তাদের হাতে তদন্ত প্রতিবেদন চলে আসলে এই মে মাসের মধ্যেই ফরমাল চার্জ দাখিল হবে শেখ হাসিনার বিরুদ্ধে। এবং বলা যায় যে তারা চাচ্ছেন যে কোনোভাবে অন্তত এই শেখ হাসিনার যেই মামলার তদন্তটি শেষ করে এই মামলার বিচার প্রক্রিয়া যেন খুব দ্রুত শুরু করা যায়, কারণ এটি আগে থেকেই তদন্ত প্রক্রিয়া একেবারে শেষের দিকে ছিল। তেমনটি কিন্তু আজকের এই বৈঠকে আমরা যতটুকু খোঁজ পেয়েছি যে সবার ভিতরে সেই আলোচনাটি হয়েছে। এছাড়া অন্যান্য মামলার যে তদন্ত প্রক্রিয়া কতদূর কি, সেগুলো আলোচনা হয়েছে। আপনি জানেন যে শুধু তদন্ত দল কিন্তু তদন্ত করে না, তাদের সাথে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকাল 10:30টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। দ্বিতীয় দিনে আসিয়ার চাচা, স্থানীয় এক মাদ্রাসা শিক্ষক সহ 3 জনের সাক্ষ্য নেওয়া হয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন 4 আসামি। কাল আবারও সাক্ষ্য গ্রহণ হবে। 5 মার্চ বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় মামলা দায়েরের পর বোনের জামাই, শ্বশুর, শাশুড়ি সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। 13 এপ্রিল চার্জশিট দাখিল করে পুলিশ। আদালত 3 জন সাক্ষীকে প্রসেস দিয়েছেন। 3 জন সাক্ষী হুজুর আদালতে আজকে তাদের সাক্ষ্য প্রদান করেছে। বিজ্ঞ আদালত 3 জন সাক্ষীর সাক্ষ্য শেষে বাকি সাক্ষীর জন্য আগামীকাল দিন ধার্য করেছে। নিহতদের মধ্যে 4 জন শিক্ষার্থী। এছাড়া লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ের কারণে ভোটমারি সহ বেশ কিছু এলাকায় সঞ্চালন লাইনের খুঁটি উপড়ে শনিবার রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এছাড়া চর এলাকায় ভুট্টা ও ধানের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। নেত্রকোনায় রোববার রাত থেকে থেমে থেমে বৃষ্টির পর সোমবার ভোর থেকে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। টানা প্রায় 3 ঘন্টা চলে বৃষ্টিপাত। রাতে কর্মকান্দায় বজ্রপাতে মারা যান মাদ্রাসা শিক্ষক দিদারুল ইসলাম। পরে ভোর 6টার দিকে ঘর থেকে বেরিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় মদন উপজেলার তিউসটি গ্রামের 9 বছরের আরাফাত মিয়া বজ্রপাতে মারা যায়। কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে 2 কৃষকের। আর মাঠে কাজ করার সময় মিঠামইনে মারা গেছেন 1 নারী। এছাড়া বজ্রপাতে কুমিল্লার বরুড়ায় 2 শিক্ষার্থী এবং মুরাদনগরে 2 কৃষক প্রাণ হারিয়েছেন। সুনামগঞ্জের শাল্লায় সকালে বজ্রপাতে মারা গেছেন কলেজ শিক্ষার্থী রিমন তালুকদার।
আর চাঁদপুরের মৃত্যু হয়েছে এক গৃহবধূর। এদিকে লালমনিরহাটে রবি ও সোমবার দফায় দফায় কালবৈশাখী ঝড় হয়েছে। এর জেরে ভোটমারি সহ বেশ কিছু এলাকায় সঞ্চালন লাইনের খুঁটি উপড়ে ব্যাহত হয় বিদ্যুৎ সংযোগ। এছাড়া ৩ উপজেলায় ছোট বড় বেশ কিছু গাছ উপড়ে পড়েছে। ভুট্টা ও ধানের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে চরাঞ্চলে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝড় বৃষ্টির সর্বশেষ তথ্য নিয়ে এই মুহূর্তে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, সংবাদে আমরা জেনেছি যে এই আজকের বজ্রপাতে কুমিল্লাতেই 4 জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আর কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন। দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে ছোট হচ্ছে দেশের শ্রমবাজার। 1 বছরে জনবল রপ্তানির পরিমাণ কমেছে প্রায় 30%। মোট জনশক্তির প্রায় 95% রপ্তানি যাচ্ছে 5-6টি দেশে। শ্রমবাজার সম্প্রসারণে কূটনৈতিক তৎপরতা এবং প্রধান উপদেষ্টার ভাবমূর্তিকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিএমইটির তথ্য অনুযায়ী 2023 সালে বিদেশে যান 13,07,890 কর্মী। 2024 সালে যান 10,11,869 জন। এর মধ্যে 95% গেছেন সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতে। এবছর জানুয়ারিতে 97,867 জন বিদেশে গেলেও ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে 62,436 জনে। মালয়েশিয়া, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শ্রমিক সংখ্যা কমার নেতিবাচক প্রভাব পড়েছে শ্রমবাজারে। সৌদি আরব ও কাতারে নিয়োগ কমা এবং মালয়েশিয়া, ওমান ও বাহরাইনে শ্রমবাজার বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। গবেষকরা বলছেন, ভিসা বাণিজ্য করে অতিরিক্ত কর্মী পাঠানোর প্রভাব পড়ছে শ্রমবাজারে। সৌদিতে একক ভিসার ক্ষেত্রে অভিবাসন প্রক্রিয়া সহজ করার দাবি এজেন্সিগুলোর। মালয়েশিয়ার শ্রমবাজারে বন্ধ করতে হবে সিন্ডিকেট, বলছেন সংশ্লিষ্টরা। সরকার আমাদের দেশের স্বার্থ সংরক্ষণ করে, আমাদের কর্মীদের স্বার্থ সংরক্ষণ করে মিনিমাম মাইগ্রেশন কস্টে যদি মালয়েশিয়া মার্কেটটা আমরা এখন এই মুহূর্তে খুলতে পারি, মালয়েশিয়া 3 থেকে 4 লক্ষ লোক আমাদের এখন নিবে, বিভিন্ন ফরেন ওয়ার্কার। দক্ষ কর্মী না থাকায় দক্ষিণ কোরিয়া ও জাপানেও বাংলাদেশি কর্মী কম যাচ্ছে। রিক্রুটমেন্ট সিস্টেমটাকে ফেয়ার করা, ইথিক্যাল করার জন্য যে উদ্যোগগুলো, সেটা আমরা কখনোই দেখিনি। আমি আমার 20 বছরের অভিজ্ঞতাতে কখনোই দেখিনি। এবং আমি মনে করি যে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা যদি এই রিক্রুটমেন্টের জায়গাটাকে ইমপ্রুভ করতে পারি, সেভ করতে পারি, নিরাপদ ইথিক্যাল করতে পারি, এবং এই এজেন্সিগুলোকে বা এই সিন্ডিকেটকে যদি আমরা আইনের আওতায় নিতে পারি, তাহলে কোনো একটা পরিবর্তন আশা করা যায়। রাশিয়া, পর্তুগাল, মাল্টা, কম্বোডিয়া, ভিয়েতনাম, কঙ্গো, ইরাক ও ইরানে নতুন করে কর্মী পাঠাচ্ছে সরকার। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝড় বৃষ্টির সর্বশেষ তথ্য জানাতে আবারও যোগ দিয়েছেন কুমিল্লা থেকে সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার, আজকের ঝড় বৃষ্টির বজ্রপাতে কুমিল্লাতেই 4 জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আর কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আজকে সকাল থেকে কিন্তু কুমিল্লাতে আবহাওয়া ছিল মেঘাচ্ছন্ন, কিন্তু সকাল থেকে আমরা দেখছিলাম যে রোদ বৃষ্টির এক ধরনের খেলা চলছে, কিন্তু এই বজ্রপাতে নিহতের ঘটনা ঘটবে সেটি কিন্তু তেমনটা প্রত্যাশা কারোরই ছিল না। যেমন আমরা বরুড়াতে 2 শিশুর মৃত্যুর খবর পেয়েছি, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে সাইমন, আরেকজনের নাম হচ্ছে ফাহাদ। তারা দুজনেই কিন্তু বরুড়া পয়ালগচ্ছ উচ্চ বিদ্যালয়ের সামনের একটি মাঠে ঘুরে ওড়াচ্ছিলেন বলে আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা বলছে, যে সেখানে আচমকা আসলে পরিবেশ বদলে যায় এবং বজ্রপাতে এই 2 শিশুর মৃত্যু হয় এবং তাদের সাথে থাকা আবু সুফিয়ান নামে আরো এক শিশু আহত হয়। আহত আবু সুফিয়ানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য পাঠানো হয়েছে বলে আমাদেরকে বরুড়া থেকে জানানো হয়েছে। আর অপরদিকে কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে 2 কৃষক নিহত হবার খবর আমরা পেয়েছি। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নিখিল দেবনাথ এবং জুয়েল ভুইয়া নামে 2 জন কৃষক কোরবানপুর গ্রামে
কৃষি জমিতে আসলে তারা সকাল থেকেই কাজ করছিলেন, কিন্তু দুপুর গড়ানোর সময় তারা যখন মাঠে কাজ করল তখন বৃষ্টি শুরু হয় এবং তারা মাঠ থেকে যখন ফেরার পথে ছিল তখনই আসলে এই বজ্রপাতের ঘটনা ঘটে এবং সেখানেই তাদের মৃত্যু হয়। তো আসলে আমরা আজকে জেলা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আসলে বলছে যে গত কয়েকদিন যাবতই কুমিল্লাতে এই ধরনের বৃষ্টি এবং বজ্রের সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে এই ধরনের বজ্রপাতের সময় যেন যারা বাইরে ঘোরাঘুরি করেন কিংবা কাজ করেন তারা যেন সাবধানতার সাথে কাজ করেন, সেই বিষয়গুলো কিন্তু বলা হচ্ছিল। এবং আগামী 2 দিন পর্যন্ত কিন্তু কুমিল্লাতে একই ধরনের আবহাওয়া বিরাজ করবে বলে আমাদেরকে আবহাওয়া কার্যালয় থেকে জানানো হয়েছে। আর এখনো পর্যন্ত কিন্তু ঘূর্ণিঝড় কিংবা কালবৈশাখী ঝড়ে কুমিল্লাতে ক্ষয়ক্ষতির তেমন কোনো তথ্য নেই। শুধুমাত্র এই বজ্রপাতে কুমিল্লাতে আজকে দিনে এই 4 জনের মৃত্যু হয়েছে এবং একজন শিশুকে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি আসলে আমরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসার পর আসলে আমরা জানতে পারবো। তো এই ছিল মূলত কুমিল্লা থেকে আমার কাছে আবহাওয়ার সর্বশেষ খবর। জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। 2027 সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা করছে সরকার। এরই মধ্যে কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। শিক্ষা গবেষকরা বলছেন সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে এই শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে। 2023 সাল থেকে ধাপে ধাপে বাস্তবায়ন হতে থাকে নতুন শিক্ষাক্রম। শুরু থেকেই কড়া সমালোচনার মুখে পড়ে তা। গণঅভ্যুত্থানে সরকার পতনের পরই চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। ফিরে যায় 2012 সালের শিক্ষাক্রমে। এরই মধ্যে সব বই পেয়েছে শিক্ষার্থীরা। পড়াশোনা ভালোই চলছে। বই পাওয়ার পরে পুরা দম এখন স্কুল হচ্ছে, ক্লাস হচ্ছে। বই পেয়েছি এবং অনেক টিচার অনেক ভালোভাবে পড়াচ্ছে। শিক্ষকরা বলছেন জরুরি অবস্থায় পুরনো শিক্ষাক্রমে ফিরে গেলেও সময়ের সাথে তাল মিলিয়ে নতুন শিক্ষাক্রম করতে হবে। নতুন কিছু শিক্ষণীয় পেশায় আসে না, ইন্ট্রোডিউস হয় না, সেটা হতে গেলে অবশ্যই তখন সিলেবাস চেঞ্জ করতে হয়। আগামী বছরের বই পরিমার্জনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সেই সঙ্গে নতুন শিক্ষাক্রমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উন্নত এবং বাস্তবায়নযোগ্য শিক্ষাক্রমের কাজ চলছে বলে জানিয়েছে এনসিটিবি, যা 2027 সাল থেকে ধাপে ধাপে চালু হবে। আমরা নতুন শিক্ষার্থী যারা দিবে, পরীক্ষা দিবে, তারা 28-এ যে পরীক্ষা দিবে, তবে আমাদের কারিকুলাম তো একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, কার্যক্রম আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে। শিক্ষা গবেষকরা বলছেন ধারাবাহিকভাবে শিক্ষাক্রমে পরিবর্তন আনতে হবে। এই প্রক্রিয়ায় যুক্ত করতে হবে বিশেষজ্ঞ, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিদের। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নানান ধরনের চেঞ্জ প্রতি মুহূর্তে আসছে, সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করার জন্য সরকারের একটা মেগা পরিকল্পনা থাকা দরকার এবং সেই পরিকল্পনাটা আসলে কারিকুলামের মধ্যে দিয়েই যায়। তাহলে সেই জায়গাগুলোকে খুব প্রপারলি অ্যাড্রেস করা। বাতিল হওয়া শিক্ষাক্রমে শুধু প্রশিক্ষণের নামেই গচ্চা হাজার কোটি টাকা। পুরো শিক্ষাক্রমে কত খরচ তারও সঠিক হিসেব দেয়নি এনসিটিবি। সংশ্লিষ্টরা বলছেন এর আগে যে শিক্ষাক্রম করা হয়েছিল সেটি সম্পর্কে বেশিরভাগ শিক্ষকের স্পষ্ট ধারণা ছিল না। তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে একদিকে যেমন যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে, সেই সঙ্গে শিক্ষকদেরও দক্ষ করে তুলতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পটুয়াখালীর কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রে স্ক্র্যাপ শেডে আগুনের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 2 কর্মদিবসের মধ্যেই প্রতিবেদন দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। কর্তৃপক্ষ জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হালিম, নির্বাহী প্রকৌশলী শওকত ওসমান এবং ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম ঘটনা তদন্তের দায়িত্ব পেয়েছেন। এদিকে আগুনের ঘটনায় বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহে কোনো সমস্যা হয়নি। 20 একর জমির ওপর স্থাপিত স্ক্র্যাপ শেডটি মূল বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 500 মিটার দূরে অবস্থিত। রবিবার সন্ধ্যার দিকে বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ শেডে আগুন লাগে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও সেনাবাহিনীর চেষ্টায় প্রায় 4 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে আমাদের কাছে কোনো ধরনের ক্ষয়ক্ষতির রিপোর্ট নাই এবং আমাদের এখানে কোনো ধরনের হতাহতের ঘটনাও ঘটে নাই। এই পুরো ঘটনাকে কেন ঘটলো, কিভাবে ঘটলো, এটাকে বের করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ দুপুরে আরো যা দেখবেন।
বন্দর আব্বাসে বিস্ফোরণে ইসরায়েল দায়ী বলছে ইরান। ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস চান নেতানিয়াহু। কাশ্মীর হামলার প্রভাব ভারতে পিএসএল সম্প্রচার বন্ধ। পাকিস্তানের প্রতিযোগিতায় যাবে না ভারতের ভলিবল দল। অন্যের স্ত্রীকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার শুনানিতে বিব্রত বোধ করেছে আদালত। এরপর মামলাটি অন্য আদালতে বদলির আদেশ দিয়েছেন বিচারক। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন। এদিন নাসির হোসেন এবং তামিমা সুলতানার আত্মপক্ষ শুনানির দিন ছিল। নাসির হোসেন এবং তামিমা সুলতানা আদালতে হাজির হন। এর মধ্যে বাদী পক্ষের আইনজীবী ইশরাত হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি আবেদন করেন। বিচার শেষে আদালত নির্ধারণ করবে নাসির তামিমাকে প্রলুব্ধ করেছেন কিনা। 16 এপ্রিল মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলায় 10 জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। আদালত এটা ফাইনালি উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে রায়ের মাধ্যমে নির্ধারণ করবেন যে আদৌ নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন কিনা। আবেদন শুনানি অন্তে মাননীয় আদালত যেটা করেছেন সেটা হলো যে বিব্রত বোধ করে মামলাটি বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করেছেন। আবাসিক ও বাণিজ্যিক ভবনে নকশার বাইরে চালু করা রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার এই সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে ডিএসসিসি। এতে বলা হয়, সম্পদ ও জানমালের ঝুঁকি এড়াতে নকশা বহির্ভূত সব রেস্তোরাঁ এবং ভবনের ছাদে স্থাপিত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করা হলো। বাতিল করা লাইসেন্স দিয়ে কেউ ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিধি বহির্ভূতভাবে রেস্তোরাঁ চালানোই এরই মধ্যে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদহানি ঘটেছে। ডিএসসিসির কর্মকর্তা জানান, ভবনের নকশায় রেস্তোরাঁ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা সশরীরে উপস্থিত হয়ে তথ্য দেওয়ার পর সেগুলো চালু করা হবে। এছাড়া প্রতিটি রেস্তোরাঁকে আলাদা করে চিঠি দেওয়া হবে। টাঙ্গাইলের ধনবাড়িতে অভয়ারণ্য পাঠাগার থেকে লুট হওয়া 4 শতাধিক বই ফেরত পেয়েছে পাঠাগার কর্তৃপক্ষ। প্রশাসনের উদ্যোগে লুটকারীদের সাথে বৈঠকে সমঝোতার পর এসব বই ফেরত দেওয়া হয়। এর আগে ধনবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে খেলাফত মজলিস এবং পাঠাগার কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয়। নিষিদ্ধ বা ধর্ম অবমাননা সংক্রান্ত কোনো বই না থাকায় ফেরত দেওয়া হয় লুট করে নেয়া সব বই। পাঠাগারের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় প্রশাসন 2 পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসা করেছেন। লুট হওয়া 4 থেকে 5 বস্তা বই এরই মধ্যে পাঠাগারে পৌঁছেছে। এর আগে অভয়ারণ্য পাঠাগারে ধর্ম অবমাননামূলক বই রয়েছে এমন দাবি করে বৃহস্পতিবার রাতে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ বিভিন্ন লেখকের বই লুটপাট করে একদল লোক। আর এই ছিল আজকের বিরোধীহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।